দুঃখজনক ঘটনা। এটাকে একদমই কন্ডেম করা উচিত। এবং এবারে সরকার বিএনএসএ অনেক খারাপ কাজ করেছে, আইপিসি চেঞ্জ করে অনেক জিনিসকে অনেক নেগলেক্ট করেছে, অনেক জিনিসকে মডিফাই করে দিয়েছে। আমি এখন সবটা জানি না, কিন্তু এটা জানি যে মব লিঞ্চিং এর ক্ষেত্রে যে আইনটা করেছে, মব লিঞ্চিং এর ক্ষেত্রে আইনটা অনেক কড়া হয়েছে, কিন্তু সেটা যারা ইমপ্লিমেন্ট করবে তাদের সদিচ্ছা থাকাটা খুব জরুরি। আমরা আইন তো বরাবর ছিল, মব লিঞ্চিং এর আইন বরাবর ছিল। আপনি দেখুন কত ভিজিলেন্টরা কত মানুষের কোথায় একটা গুলি করে মেরে দিচ্ছে, কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে, কারো কাছে সাসপিশন যে সে মাংস ক্যারি করছে, কারো ফ্রিজে মাংস আছে, তার ফ্রিজ দিচ্ছে কে বলেছে? তার তো রাইট আছে, অধিকার আছে। কোনো জায়গায় হয়তো গোহত্যা বন্ধ আছে, ঠিক আছে, সেখানে হবে না, কিন্তু বাইরে থেকে এনে খেতে পারবে না, বা নিজের বাড়িতে সে লুকিয়ে রাখছে, তাকে ধরে পিটিয়ে মেরে দেওয়াটা এটা সাংঘাতিকভাবে অন্যায় কথা। এবং এর বিরুদ্ধে যদি কড়া অ্যাকশন না নেয় তাহলে কিন্তু এটা ভারতবর্ষে একটা দুর্নাম হচ্ছে, এবং আমাদের কমিউনিটি ওয়াইজ দুর্নাম হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে কিন্তু এটা দুর্নাম হচ্ছে। এবং এটাকে ইমিডিয়েটলি আটকানো দরকার। কড়া আইন যেটা আছে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, পুলিশের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে যে প্রপার ইমপ্লিমেন্ট করা এই ঘটনাগুলোকে যাতে আটকানো যায়। ইমপ্লিমেন্টেশন না হলে আটকানো যায় না। এটা সব বেশি দেখেছি ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে। এই ঘটনাগুলো, এই যে একটা জোন আর কি, এই জোনটাকে খুব বেশি করে হচ্ছে। এইখানে পুলিশের অনেক দুর্বলতা রয়েছে, তারা যদি সচেষ্ট হয় নিশ্চিতভাবে এই মব লিঞ্চিংয়ের ঘটনা বন্ধ করা সম্ভব। হাইকোর্টের রায়ে ওবিসি বাতিল, হাইকোর্টের রায়ে ওবিসি বাতিল হয়েছে, কি বলবেন? হাইকোর্টের এই যে রায়টা বাতিল হয়েছে সেটা নিয়ে আমিও এর সঙ্গে আন্দোলনে যুক্ত, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। হাইকোর্টে যে জাজ করেছে, হাইকোর্ট কিছু কারণ দেখিয়েছে, সেই কারণগুলোকে ফুলফিল করে ইমিডিয়েটলি দরকার যে আবার ওবিসি যারা ছিল, যারা চাকরিতে করছিল যেভাবে ছিল সেই অবস্থা ফিরিয়ে আনাটা। এর জন্য হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, এবং সুপ্রিম কোর্টে সেটা বিভিন্ন সংগঠন লড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা, সরকার এই কেসটার জন্য মানে হোল হার্টেডলি চেষ্টা করছে। কপিল সিব্বলের মতো অ্যাডভোকেটকে সেখানে নিয়োগ করেছে। বলছি দায়িত্ব পালনে রাজ্য সরকার নিশ্চিতভাবে ব্যর্থ হয়নি। এটা ব্যর্থতা চলছিল। এটা হচ্ছে 2010 সালের কেস, যখন আইনটা চালু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 একটা হয়েছিল, এবং এইটার বেসিসে একটা রিজার্ভেশন চালু হয় 2010 সালে। তখন কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। চালু হওয়ার পর তার সাথে ইমপ্লিমেন্টেশনটা হয়তো এই সরকার করেছে, এবং তাতে অনেকে উপকৃত হয়েছে। যারা ওবিসি ক্যাটাগরিতে পড়ে বহু মানুষ উপকৃত হয়েছে, এবং সরকারের এখানে কোনো নেগলিজেন্স নেই। এই কোর্টে কেসটা তখন থেকেই চলছিল। একটা অমলেন্দু দাস আছে, তার স্ত্রী পুরবী, তারপরে হচ্ছেন আরেকটা হচ্ছে একটা সংগঠন আছে আত্মদ্বীপ বলে একটা সংগঠন, তারা এই কেসটাকে লড়তে ফাইনালি এসে এই সময় জাজমেন্টটা হয়েছে। তো এখানে গভর্নমেন্ট যখন নোটিশে এসেছে, গভর্নমেন্ট যখন এটাকে টেক আপ করেছে, আমি আশা করছি যে এটা নিশ্চয়ই একটা ভালো সুসংহত একটা পদ্ধতি এরা আমরা দেখতে পাবো। সুপ্রিম কোর্টে বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। হয়তো প্রায়োরিটি অন্য আছে, কিন্তু শুনানি পিছিয়ে যাক, কিন্তু দেরিও যদি হয়, একটা প্রপার জাজমেন্ট, প্রপার বিচার আমরা সবসময় আশা করি। আবার এই কমিশন চাইলে ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন আছে, যে অ্যাক্ট যে 1993-তে যে অ্যাক্টটা হয়েছিল, সেখানে আবার করে অ্যাডভার্টাইজমেন্ট, মানুষকে আরো সজাগ করে, সমস্ত মানুষকে নিয়ে তাদের যে যারা একটা কন্ট্যাক্ট করবে তাদের সাথে হিয়ারিং করে সেখানে আবার একটা লিস্ট তৈরি করে, আবার পুনরায় একটা লিস্ট তৈরি করে এই জিনিসটাকে কিন্তু আবার এই ব্যাকওয়ার্ড ক্লাসে যারা ছিল বাদ গেছিল তাদের মধ্যে কিছু বাদ দিতে পারে, আবার কিছু নতুন ইনক্লুড করতে পারে, একটা লিস্ট তৈরি হবে, এবং এটা গভর্নমেন্ট নিশ্চয়ই করবে। 1 মাস হয়ে যাবে, আজকে হচ্ছে 7ই আগস্ট, আর মাত্র 2 দিন বাকি। তো ইনভেস্টিগেশনে সিবিআই করছে প্রায় 25 দিন, 24-25 দিন। এই সব ক্ষেত্রে চার্জশিট দেওয়ার জন্য আমার মনে হয় যথেষ্ট সময়। তাহলে চার্জশিট তো দেয়নি, কোনো ডেভেলপমেন্টও জানাচ্ছে না, এটা খুব আনফর্চুনেট। তার মধ্যে তারা তদন্ত করেছে, অনেকখানি অগ্রগতি হয়েছে, তারপর কোথায় অগ্রগতি আমরা কি জানতে পেরেছি? ডিএনএ প্রোফাইলিং, কনক্লুসিভ এভিডেন্স। ডিএনএ প্রোফাইলিং তো এমনি হয় না, কনক্লুসিভ এভিডেন্স শুনেছি ডিএনএ প্রোফাইলিংয়ে মিলে গেছে, ম্যাচ করেছে আসামির সঙ্গে, ভিক্টিমের মুখের থেকে বা অন্যান্য জায়গা থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিল সেটা মিলে গেছে। আর সবাই বলছিল এই নানান ধরনের এক্সাগারেটেড ওইতে বিভিন্ন ধরনের এক্সপ্লেন করছে, ঠিক নয়। যে সোশ্যাল মিডিয়াতে আজকে যে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সেখানে এত মিথ্যা কথা, এত রটনা হচ্ছে, সত্যি বিভ্রান্তিকর, মানুষ আরও বেশি বিভ্রান্ত হচ্ছে। এটা শোকের সময়, দুঃখের সময়, ক্ষোভ জানাবার সময় নিশ্চয়ই জানাবো মানুষ, কিন্তু তার সেন্টিমেন্টকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে সেটা হওয়া উচিত নয়। এবং সিবিআইয়ের উচিত তাদের যে ডেভেলপমেন্ট, আমি বলছিলাম যে পুরো ইনভেস্টিগেশন জানাতে হবে, কিন্তু বেসিক যে জিনিসগুলো, কেউ ইনভলভ ছিল কিনা
কারো কনস্পিরেসি ছিল কিনা বা কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিনা, তাহলে সেই জিনিসটাকে খোলসা করে বলা। যতদিন না বলছে মানুষ উত্তাল হবে, তার মানে আমাদের পশ্চিমবাংলা উত্তাল হয়ে থাক, মানুষের মধ্যে ক্ষোভ থাক, মানুষ ক্ষোভে হেঁটে পড়ুক, এটা কি সিবিআই চাইছে? বা সিবিআইকে যারা কন্ট্রোল করে তারা চাইছে? এই কোশ্চেনটা কিন্তু সবাইকে করতে হবে। এবার আঙুলটা সিবিআইয়ের দিকে দিবে, আমি এটা বলি। এই যে একসঙ্গে 3টে মহিলা মারা হয়ে গেল, বাড়ির সবাই যারা এখানে পুরোনো সাংবাদিক আছেন, যারা পুরোনো মানুষ আছেন, আপনারা জানেন যে 3 জন মারার একসঙ্গে আশাপুরি অ্যাপার্টমেন্টে হওয়ার পর এমন একটা ভীষণ উত্তেজনা তৈরি হলো, ভীষণ উত্তেজনা তৈরি হলো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম, সমস্ত পুলিশ টিম নিয়ে পুরো ঝাঁপিয়ে পড়লাম এবং তখন দেখলাম যে অনেক পরিস্থিতি ছিল যে বললো সবাই যত 10-12 জনের কাজ, রেপ হয়েছে, মার্ডার হয়েছে, দারুণ ভাবে তখন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কিন্তু আমি যখন পৌঁছালাম, মানুষ কিন্তু আমাকে কোঅপারেট করার জন্য এগিয়ে এলেন এবং মানুষকে আমি বললাম যে এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনাদের মানুষ সামাজিক যে বিবেকটা জাগ্রত করে রাখুন, আর দায়িত্ব হচ্ছে পুলিশের আমাকে 7 দিন সময় দিন, 7 দিনের মধ্যে কেসের সুরাহা আমরা নিশ্চয়ই করবো। যদি না পারি এখান থেকে চলে যাবো, সরকারকে বলবো যে আমাকে ট্রান্সফার করে দিন এখান থেকে। মানুষ আমার কথা সেটি শুনেছিলেন এবং 7 দিন টাইম লাগেনি। 5 দিনের মাথায় যেখানে আমরা ভাবছিলাম যে বিরাট একটা ডাকাতের গ্যাং করেছিল, বিরাট একটা ডাকাতের গ্যাং মিলে এই কাজটি করেছে, 3টে মহিলাকে মার্ডার করা, তার বাড়ির সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যাওয়া, মানে একটা মানুষের ক্ষেত্রে সম্ভব, এটা কেউ কল্পনাই করেনি, না আমিও না। কিন্তু এই কেসটা যখন তদন্ত শেষ হলো, দেখা গেল যে একটা মাত্র মানুষ এতে ইনভলভ, তার নাম নিত্যানন্দ দাস। তাকে আমরা শিলিগুড়ি থেকে ধরে নিয়ে এলাম 5 দিনের মাথায়। তারপরে সে এক সময় কনফেস করলো, তার সাজা হয়েছে এবং সম্ভবত সে এখন লাইফ টাইম ইমপ্রিজমেন্টে বহরমপুর জেলের মধ্যে রয়েছে। কিন্তু মানুষ যে সহযোগিতার হাত বাড়িয়ে সেদিন, শুধু সেই সময় নয়, কংগ্রেস দাঙ্গার ক্ষেত্রেও, বাঙালির ক্ষেত্রে, চোরাচালানের ক্ষেত্রে, ড্রাগ র্যাকেটিংয়ের ক্ষেত্রে মানুষ যে হাত বাড়িয়ে সাধারণ মানুষকে পুলিশ এমনভাবে পুলিশকে সহযোগিতা করেছিলেন, সে কথা ভোলার নয়। আর আপনাদের কাছে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে স্নেহ আমি পেয়েছি, তাই আপনাদের মুখগুলো আমি বুঝতে পারি না। যখনই ডাকেন বারে বারে আমি উঠতে আসি। আমি জানতাম, বরাবরই জেনেছি যে পুলিশের চাকরি ট্রান্সফার জব, হয়তো 1 বছর 6 মাস, 1 বছর 2 বছর 3 বছর থাকবো, তারপর আমাকে একসময় যেতে হবে। কিন্তু যতদিন এখানে থেকেছি, আমার কোনো দিন মনে হয়নি যে এই মানুষগুলো আমার পথ, এদিকে ছেড়ে আমি চলে যাবো, কেন এদের এত করবো। আমি যতটা পেরেছি প্রাণপণ থেকেছি, মানুষ তার মর্যাদা দিয়েছে, মানুষ আমার পাশে থেকেছে। সবসময় আমি এটা বলবো, যারাই আসবে পুলিশকে সহযোগিতা করুন। পুলিশও আপনার মতোই মানুষ, পুলিশও উঠে এসেছে এই সমাজ থেকে। আজকে আমি দেখছি যে একটা আর্থিকরের ঘটনা ঘটেছে, সেখানে আমি আজও বলছি, আর্থিকরের ঘটনা যেটা ঘটেছে সেখানে আমি আজও মনে করি যে অ্যাডিশনাল সিপি যে মুরলীধর আছেন এবং তার সুপারভাইজিং অফিসার আছেন বিনীত গোয়েল, তারা অত্যন্ত দক্ষ অফিসার। তারা মাত্র 3 থেকে 4 দিন তদন্ত করার সুযোগ পেয়েছিলেন। আমি জানি তারা যদি আজকে তদন্ত করতেন, এতদিনে নিশ্চিতভাবে চাষিক হতো, হয়তো চাষ প্রেম হয়ে গিয়ে বিচার প্রক্রিয়া শুরু হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কোর্টের অর্ডার তো মানতে হবে। কোর্ট এমন একটা পারসেপশন তৈরি হলো, মানুষের একটা পারসেপশন এমন ভাবে তৈরি হলো যে সেই কেসটা সিবিআই এর হাতে তুলে গেছে। কালকে আপনারা দেখেছেন, এত গুরুত্বপূর্ণ একটা কেস, শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে যে এর সাথে উত্তাল হয়েছে মানুষ, গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে যেখানে